শান্তি বর্ষিত হোক আপনাদের সকলের উপর সেই কামনায় এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আর একটু নামাই। আম, আজকে আপনাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে সেটি হচ্ছে একটি সুখবর। সেটি হচ্ছে আম, আমি আম, আমার যে কিটো ডায়েট নিয়ে যে নিউট্রিশনাল ট্রেনিং প্রোগ্রাম করছিলাম সেই প্রোগ্রামটি সম্পন্ন করেছি। তো এখনও সার্টিফিকেটটা হাতে পাইনি, কিন্তু আমার ট্রেনিংটা কমপ্লিট করা শেষ, পরীক্ষাও দেওয়া হয়ে গিয়েছে, পরীক্ষায় পাশও করে গিয়েছি। তো সেদিক থেকে সেটা আমার আমার জন্য বেশ আমার বেশ ভালো লেগেছে। আর আপনাদের জন্য সুখবর এই কারণে যে এখন আমি যে কথাগুলো বলবো বা যে তথ্যগুলো আমি বিভিন্ন ডাক্তারদের কাছ থেকে তুলে এনে আপনাদেরকে দেব, সেগুলোতে আপনারা আরও বেশি নির্ভর করতে পারবেন। তো আম, কোন ট্রেনিংটা আমি করেছি, কারণ আজকের ভিডিওতে আমি দুটো জিনিস করছি। একটি হচ্ছে যে এই সুখবরটি আপনাদের দেওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে যে যাদের সঙ্গে আমি ঝগড়া করছিলাম সাম্প্রতিককালে, অর্থাৎ যাদেরকে নিয়ে ভিডিও তৈরি করছিলাম, যাদের কথাকে ভুল প্রমাণ করার জন্য ভিডিও তৈরি করছিলাম, আজকে সেটার একটা বিপরীত ধর্মী অবস্থান নেব আমি। কারণ পুরো বিষয়টা সম্পর্কে ভেবে দেখলাম যে এই যারা এখন প্রতিষ্ঠিত পুষ্টিবিদ, যারা প্রতিষ্ঠিত ডাক্তার, তাদের এই প্রতিষ্ঠার কারণেই, তাদের এই যে কোয়ালিফিকেশন থাকার কারণেই তাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শুনবেন, অনুসরণ করবেন। আর তারা ইউটিউবে যে ভিডিও তৈরি করে মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন, মানুষের উপকারের উদ্দেশ্যে নিজের সময় দিচ্ছেন, তাতে প্রমাণ হয় যে মানুষের ভালো হোক সেটা তারা চান। তো তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে যে জ্ঞান যেটা তারা শিখেছেন সেটা সঠিক কিনা। তো জ্ঞানের বিষয়টাতে এই ব্যাপারটা আবার সকলকে বুঝতে হবে। সেটি হচ্ছে, যেমন ধরুন, আপনি যে জিনিসটা শিখেছেন আপনার কাছে মনে হবে যে সেই জিনিসটাই সঠিক, এবং অনেক ক্ষেত্রে এই জিনিসের বাইরে যে কিছু হতে পারে সেটা আপনার মনে নাও হতে পারে। এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই ঘটে। তো সেজন্য যারা পুষ্টিবিদ হয়েছেন, পুষ্টি নিয়ে লেখাপড়া করেছেন, তারা ভাবছেন যে তাদের কাছেই রয়েছে সমাধান। যিনি ডাক্তার হয়ে গিয়েছেন তিনি আবার পুষ্টিবিদকে ঠিক পাত্তা দেন না, তিনি ভাবেন তার হাতেই রয়েছে সমস্ত সমাধান। আর সমস্যা আপনার যেটা হোক, পেটের ব্যথা হোক, মাথা ব্যথা হোক, ক্যান্সার হোক, আর ডায়রিয়া হোক, আর ডায়াবেটিস হোক, তারা মনে করেন যে তারা যে সমাধানটা দেবেন সেই সমাধানটাই আসলে সব থেকে ভালো সমাধান, কারণ সেটাই তারা শিখেছেন। তো এই সমস্যাটা আমাদের সকলের মধ্যেই আছে মানুষ হিসেবে। তো আমি যেটা ভেবে দেখলাম যে তাদের যে মতামতগুলো, সেই মতামতগুলোর পেছনে আসলে তাহলে এই যে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, তার একটা বিশাল প্রভাব রয়েছে। ব্যাপারটা এরকম নয় যে তারা নিজেরা নিজেদের জীবনে এই পরীক্ষা নিরীক্ষা করে এগুলো উপলব্ধি করেছেন, বই থেকে পড়েছেন, পড়ে মনে হয়েছে যে এই কথাগুলি যৌক্তিক, এবং তারপরে তারা সেইগুলো নিয়েই এগিয়ে চলেছেন। তো সেজন্যে তাদের যে ওই ভুল তথ্য উপস্থাপনা করার দোষটা ঠিক তাদের নয়, দোষটা আসলে যারা এই তথ্য বইয়ের মধ্যে লিখে দিয়েছে, আমাদেরকে শিখিয়েছে, তাদের। তো আমার ব্যক্তিগতভাবে সেদিক থেকে একটু অভিজ্ঞতা বেশি, তার কারণ হচ্ছে যে আমি এক সময় এই রকম আমাদের যে প্রতিষ্ঠিত ডাক্তার যারা রয়েছেন বা এই পুষ্টিবিদ যারা, তাদের কথা এখনও তারা যে সমস্ত জিনিস খেতে বলছেন, যে কাজগুলো করতে বলছেন, আমি নিজেও সেই কাজগুলো করেছি নিজের জীবনে। নিজের জীবনে এর ফল দেখার জন্য সেগুলো করেছি, এবং উল্লেখযোগ্য ফল পাইনি। আর তারপরে আবার যখন এই অন্য নতুন তথ্য, যে তথ্যগুলো আমি এখন আপনাদেরকে বলি বা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, সেই তথ্যগুলো যখন আমার নিজের জীবনে প্রয়োগ করেছি তখন চমৎকার ফল পেয়েছি। তো সেজন্যেই আমার তথ্যগুলো আমি আবার আপনাদের সামনে তুলে আনতে পারি। তো আমার যেটা হচ্ছে, তাহলে আমার দুই দিকের আহ, কি বলবো যে অভিজ্ঞতাই রয়েছে। আমি এখন যে কিটো ডায়েটের পক্ষে কথা বলি, তারও কারণ হচ্ছে যে কিটো ডায়েট আমি ব্যক্তিগতভাবে করেছি, কার্নিভোর ডায়েট আমি ব্যক্তিগতভাবে করি, এবং এর বেনিফিট আমি নিজের দেহেও উপলব্ধি করছি। আর আগের যে ডায়েট আমাদেরকে বলা হতো, যে সুষম খাদ্য বলতে যেটা বলা হতো, যে প্রচুর শর্করাও খেতে হবে, আমিষও খেতে হবে, তো ওই খাদ্য অভ্যাসও আমি এককালে করেছি, এবং সেই সময়ে আমার স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হয়েছে বলেই আমাকে আবার নতুন সমাধানের পথ খুঁজতে হয়েছে। তো এবং তার কারণেই এই পরের যে
বিষয়গুলো সে সম্পর্কে জানা। তো এখন অনেকেই যেমন সেদিন শপথ ভাইয়ের একটি দেখছিলাম। শপথ ভাইকে তো এর আগে আমি অনেক গালাগাল করলাম, কিন্তু শপথ ভাইয়ের কথা শোনেন অনেক লোক। আর শপথ ভাইয়ের একটা দেখে, উপস্থাপনা দেখে আমার যেটা মনে হলো, উনি একটা লাইভ করেছিলেন, সেখানে তিনি পরিষ্কার বললেন যে তিনি তার মতামত দিচ্ছেন কারণ হচ্ছে সেটা বিজ্ঞানসম্মত মতামত, এটা তার ব্যক্তিগত কথা নয়। আর তিনি এটাকে প্রচার করছেন এই জন্যে নয় যে অন্যদের থেকে আমি ভিন্ন কথা বলে খুব সুবিধা নিয়ে নিচ্ছি বা খুব মাতাব্বরি করছি বা পণ্ডিত হয়ে গিয়েছি, তা নয়, বরং তার জানা মতে সেটাই সবথেকে ভালো। তিনি মানুষের ভালো করার চেষ্টা করছেন। তো আর সঙ্গে আরেকটা জিনিস তিনি বললেন, সেটা হচ্ছে যে ডায়েট সম্পর্কে তিনি কথা বলতে পারেন, তার কারণ হচ্ছে তিনি পুষ্টিবিদ, ডায়েট নিয়ে তার লেখাপড়া, সুতরাং তার সেই দিক থেকে যেহেতু তার কোয়ালিফিকেশন রয়েছে, তারই অধিকার রয়েছে এ বিষয় নিয়ে কথা বলার। তো আমি ওনাকে আর ছোট করতে চাইছি না, কিন্তু দুটো ওনার সঙ্গে একমত হয়ে আমি আরেকটা জিনিস ওনাকে একটু বুঝিয়ে দেবার চেষ্টা করবো এই ইস্যুতে। এবং এটা শুধুমাত্র ওনাকে নয়, ওনার মতন করে যারা ভাবেন তাদের সকলের প্রতি এই প্রশ্নটা থাকবে। সেটা হচ্ছে যে ধরুন আপনি এই যেটা বললেন যে আপনার কোয়ালিফিকেশন রয়েছে, সেজন্যই আপনি এটা নিয়ে কথা বলবেন বা বলতে পারেন, অন্য কেউ বলতে পারে না, বা অন্য কেউ বললে তাদেরকে প্রমাণ করতে হবে যে কেন তারা কথা বলছে। এখন আপনারা যারা কিটো ডায়েটের বিরোধিতা করছেন, কিটো ডায়েট সম্পর্কে কিন্তু আপনাদের বিশেষ কোনো প্রশিক্ষণ নেই। আপনাদের ডায়েটেশিয়ান হিসেবে প্রশিক্ষণ রয়েছে। যেমন উদাহরণ হিসেবে বলি যদি, যে আপনার এমবিবিএস ডাক্তার আর ব্রেইন ডাক্তার, দুজনেই ডাক্তার। একজন এমবিবিএস করে সেখানেই রয়েছেন, আরেকজন এমবিবিএস করে তারপরে ব্রেইনের কাজকর্ম নিয়ে, ব্রেইন বিষয়ে, আমাদের মস্তিষ্ক বিষয়ে তিনি বিশেষজ্ঞ। তো তাহলে এই দুজনের মধ্যে যদি মস্তিষ্ক নিয়ে কথা বলতে হয়, তাহলে কার কথাটা বেশি মন দিয়ে আমাদের শোনা উচিত? দুজনেই কিন্তু ডাক্তার, দুজনেই ব্রেন নিয়ে কথা বলতে পারেন, কিন্তু এমবিবিএস ডাক্তার একটা ব্রেইন সম্পর্কে যতটা জানেন, একজন মস্তিষ্ক বিশেষজ্ঞ কিন্তু তার তুলনায় বেশি জানেন, কারণ সেজন্যই তিনি বিশেষজ্ঞ। তো তো ওই আপনি ডায়েটিশিয়ান বলেই সঙ্গে সঙ্গে আপনি একটা ডায়েট সম্পর্কে কমেন্ট করতে পারেন, কথাটা ঠিক, সেটা মানে সেটা ঠিক বিজ্ঞানসম্মত কথা নয়। বিজ্ঞানসম্মত কথা হবে যে যদি আপনি একটা ডায়েট সম্পর্কে আসলে লেখাপড়া করে থাকেন, সেটা হতে পারে যে আপনাদের যে কোর্স কারিকুলাম যেটা ছিল তার অংশ হিসেবেই সেটা শেখানো হয়েছে, সেটা একটা হতে পারে। আবার অন্যটা হতে পারে যে না, আপনি আপনার এমবিবিএস বা বেসিক যে কোর্স সেটাকে করে পাশ করে বেরিয়ে গিয়েছেন, তারপরে আপনার ব্যক্তিগত আগ্রহে আপনি আরও লেখাপড়া করেছেন, কোনো একটা বিশেষ ডায়েট সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করেছেন, সেটাও হতে পারে। কিন্তু আপনাদের এ পর্যন্ত আমি কারো দেখিনি যারা এই কিটো ডায়েট সম্পর্কে বিশেষভাবে একটা প্রশিক্ষণ করে এ সম্পর্কে জেনেছেন। তো সেদিক থেকে আমি এখন এই কিটো ডায়েট সম্পর্কে একটি প্রশিক্ষণ সম্পন্ন করেছি। এই আমি আপনাদেরকে দেখাই কোন কোর্সটা করেছি, নয়তো আপনার অনেকেই আবার বলবেন যে মুখে তো বললে তো হবে না। তো আমি আমার স্ক্রিন শেয়ার করছি। এই এটা তো না, কোথায় গেল কোথায় গেল, এই তো পেয়েছি। আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন যে রয়েছে, তাদের কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিং প্রোগ্রাম। আমি এর দুটো ফ্লেভার তাদের রয়েছে, দুটো ভার্সন রয়েছে। একটা হচ্ছে ফাউন্ডেশনাল কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিং, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিং। আমি এই দ্বিতীয়টা সম্পন্ন করেছি। এই দ্বিতীয়টাতে কী কী জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, 6খানা মডিউল ছিল। তার মধ্যে প্রথমে হয়েছে কিটোন মেটাবলিজম এবং হিস্টোরিক্যাল ক্লিনিক্যাল এভিডেন্স, তারপরে হাউ টু ফর্মুলেট আ কিটোজেনিক নিউট্রিশন প্ল্যান, তৃতীয় হচ্ছে অ্যাসেসমেন্ট ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিং, চতুর্থ মডিউল ছিল দ্য কেস ফর আ কিটোজেনিক ডায়েট ইন ডিসঅর্ডার্স অফ ইনসুলিন রেগুলেশন, পঞ্চম মডিউলে দ্য কেস ফর আ কিটোজেনিক ডায়েট ইন ক্যান্সার ট্রিটমেন্ট রেজিমেন্ট, নাম্বার 6 the case for a ketogenic diet in neurological disorders. আমি এই 6খানায় পড়ে এই বিষয়ে পরীক্ষা দিয়ে, মানে 6খানা পরীক্ষা দিয়ে পাশ করেছি। তো সেই দিক থেকে আমি কিন্তু আপনার জেনারেল ডায়েট সম্পর্কে আমাকে প্রশ্ন করলে আমি হয়তো আপনার মতন জানি না, আপনাদের মতন জানি না, কিন্তু যদি কিটোজেনিক খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেন, তাহলে আমি আপনাদের থেকে এই বিষয়ে অনেক বেশি জানি।
তো আর এই মডিউলটা আমার এই ট্রেনিংটা আমার কাছে খুব ভালো লেগেছে এই কারণে যে ট্রেনিংয়ের যেভাবে সাজানো হয়েছে সেটা হচ্ছে যে প্রতিটা মানে টেক্সট বই পড়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে অনেকগুলো গবেষণা পড়তে বাধ্য করা হয়েছে। মানে এই গবেষণাগুলো পত্রগুলো না পড়লে আমাদেরকে পরীক্ষা দিতে দেয়া হয়নি। তো প্রতিটা মডিউলে ৮টা-১০টা করে গবেষণাপত্র দিয়ে সেখানে সেই মডিউলে যে যুক্তি উপস্থাপন করা হয়েছে তার পেছনে বৈজ্ঞানিক যে ভিত্তি সেটা একদম দিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই আমরা সেজন্য জানতে পাচ্ছি যে ব্যাপারটা আসলে জাস্ট কারো মতামতের বিষয় নয়, এটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত জিনিস। তো এবং সেই কারণে আপনারা যারা এর বিরোধিতা করেন আমি আপনাদের উপরে খানিকটা বিরক্ত হই, কারণ একে আপনারা এই কোর্স করেননি, এই এত বিস্তারিতভাবে এর যে কী যেন বলে যে কার্যকারিতা সম্পর্কে আপনারা জানেন না, কিন্তু আপনারা বলেন যে এটা খারাপ এটা খারাপ। আর আরও বিরক্ত হই যে জন্য সেটা হচ্ছে যে আপনারা বলেন এটা খারাপ কিন্তু তার সঙ্গে কোনো প্রমাণ উপস্থাপন করেন না যে অমুক গবেষণা একটা হয়েছে, সেই গবেষণাতে কিটো ডায়েট দিয়ে গবেষণা করা হয়েছিল তাতে ক্ষতি হয়েছে। আমি এই পর্যন্ত একজনকেই মাত্র একটা উপস্থাপনাতে একটা এই প্রমাণের কথা বলতে শুনেছিলাম, সেটা হচ্ছে ডাক্তার ইন্দ্রপ্রসাদ সাহা ছিল না নাকি ইন্দ্রপ্রসাদ, ওই ঢাকা মেডিকেল কলেজের উনি একজন সহযোগী অধ্যাপক ইসের এই এন্ডোক্রিনোলজি এবং ডায়াবেটিস স্পেশালিস্ট। তার মুখেই একমাত্র একটা শুনেছিলাম যেখানে তিনি একটা দাবি করেছিলেন যে কোন স্টাডিতে ৬৫,০০০ লোক নিয়ে একখানা পরীক্ষা করা হয়েছিল এবং তাতে পাওয়া গিয়েছিল অনেক লোকের অনেক ক্যান্সার হয়ে গিয়েছিল, অনেক লোকের অনেক ক্ষতি হয়ে গিয়েছিল, যেটি ওই আলোচনাতেও তিনি সূত্রটা দেননি, তিনি কোন গবেষণাটার কথা বলছেন সেই গবেষণার নামটা উল্লেখ করেননি, সেই গবেষণা কোথায় আমি দেখতে পাবো তাও উল্লেখ করেননি। কিন্তু আমি এই কিটো ডায়েট সম্পর্কে যতগুলো এতটা এই কোর্সটি কমপ্লিট করার পরে আমি জানি যে পৃথিবীতে এই পর্যন্ত এইরকমের কোনো ট্রেনিং এই এক্সপেরিমেন্ট হয়নি। ৬৫,০০০ লোক নিয়ে কিটো ডায়েটের উপরে কোনো পরীক্ষা এখন পর্যন্ত হয়নি। এবং তাতে উনি যে তথ্যগুলো দিয়েছেন ডক্টর ইন্দ্রপ্রসাদ, হয় তিনি ভুল করে দিয়েছেন আর নয়তো তিনি জানেন না, দুটোর একটা। তো যদিও যেহেতু তিনি কোনো উৎস উল্লেখ করেননি সুতরাং এর থেকে বেশি আমার পক্ষে হয়তো বলা সম্ভব না। তো কিন্তু বাকি যারা আপনারা এই যে বেশ কয়েকজনকে দেখলাম, নাম উল্লেখ করলে আমি শপথ ভাইকে দেখেছি, তামান্না চৌধুরীকে দেখেছি, নুসরাত জাহানকে দেখলাম, তারপরে ডক্টর ওলা টিভিতে যে ডাক্তাররা আসেন তাদেরকে দেখলাম, তাদের ওইখানে যে নিউট্রিশনিস্টরা আসেন তাদেরকে দেখলাম। সকলেই অনেক কথা বলেন, আপনারা দাবি করেন যে কিটো ডায়েট করলে ক্ষতি হয়ে যাবে, কিন্তু কোনো প্রমাণ উপস্থাপন না করে সেই দাবিগুলি করেন। তো আমার কাছে সেটা মানে বিজ্ঞান মনস্কতার পরিচায়ক নয় বলে মনে হয়। তো দুটো কথা বললাম, একটা হচ্ছে যে কোয়ালিফিকেশনের প্রশ্ন আপনারা তোলেন, আর এখন আমি কিটো ডায়েট সম্পর্কে আপনাদের থেকে বেশি কোয়ালিফাইড, ১ নম্বর। আর ২ নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনারা যে ক্ষতিকর দিকের কথা বলেন সেই ক্ষতিকর দিকগুলো কোনো প্রমাণ আপনারা কোনো গবেষণা আমাদের সামনে উপস্থাপন করছেন না, যেই গবেষণা দেখে আমরা নিশ্চিত হতে পারি যে আপনাদের দাবিটা সঠিক। আপনাদের কথাগুলো খানিকটা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আপনারা ভাবছেন যে এটা খারাপ, এটাতে এই হবে সেটাতে সেই হবে। তো সেই তথ্যগুলোর উপরে কিন্তু আমরা নির্ভর করতে পারি না, এবং সেই তথ্যগুলো আপনারা কি বিশ্বাস করেন, ব্যক্তিগতভাবে আপনারা কি বিশ্বাস করেন, সেই বিশ্বাসের উপর ভিত্তি করে কিন্তু আপনি চিকিৎসাও করতে পারেন না, কারণ তাহলে তো চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজন হতো না, তাই না? তো এখন আমি দুটো ব্যাপার তাহলে গেল। এখন তৃতীয়তে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে এখন একটা গবেষণাপত্রের দেখাবো, কারণ গবেষণা অনেকগুলো হয়েছে এ পর্যন্ত। দীর্ঘমেয়াদে ওই যে আপনারা যে অবজারভেশনাল এপিডেমিওলজিক্যাল স্টাডি চান সেটা কিটো ডায়েটের উপরে এখনও কোথাও হয়নি। সুতরাং ওই ৫০,০০০ লোকে ১০ বছর ধরে কিটো ডায়েট করার পরে তাদের কি হয়েছে তার কথা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি সেটা বলতে পারবো না, কারণ পৃথিবীতে সেরকম তথ্য এখনও কারো কাছে নেই। এই ব্যাপারের তথ্য শুধুমাত্রই আসছে তাদের কাছ থেকে যারা ব্যক্তিগতভাবে এই প্র্যাকটিস করেছেন, কিন্তু আমরা তো ব্যক্তিগত এক একজনের কথাতে তাদের সাক্ষীকে সবার জন্য প্রযোজ্য বলে নিতে পারি না, তাই না? সুতরাং সেটা আমাদের বাদ দিতে হবে। তো যাই হোক, প্রথমে গেল আমার আপনাদেরকে দেখালাম যে আমি এই কোর্স কমপ্লিট করেছি এবং এখন আমি কোর্স কমপ্লিট করা একজন কিটো ডায়েট নিউট্রিশনিস্ট বলতে পারেন আমাকে। তো
গেল সেটা। এখন দ্বিতীয় যেটা কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলছেন শর্করা আমাদের দেহে প্রচণ্ড প্রয়োজন, শর্করা ছাড়া আমাদের দেহ চলবে না। এখন সেই ব্যাপারটা কিন্তু অলরেডি হাজার হাজার মানুষ সেই ব্যাপারটাকে মিথ্যে প্রমাণ করে দিয়েছেন। তো মিথ্যে প্রমাণ করে দেওয়ার পরেও আপনারা যদি একই কথা বলে যান তাহলে আপনাদেরকে প্রমাণ হাজির করতে হবে যে কেন সেটি হবে। অনেকেই দাবি করছেন যে আজকে তো করছো ভালো, কিন্তু 10 বছর পরে তোমাদের ক্ষতি হবে। 10 বছর পরে যে ক্ষতি হবে সেটা আপনি জানছেন কি করে? আপনাকে তো কোনো 10 বছর ধরে আপনি তো পরীক্ষা করেননি। তো 10 বছর পরে ক্ষতিটা হবে সেটা আসছে কোত্থেকে? হ্যাঁ, এখন এক্ষেত্রে ডক্টর ডেভিড আনউইন যেরকম যে যুক্তিটা উল্লেখ করেন সেটা হচ্ছে তিনি বলেন যে একজন রোগীর তাকে আমি একটা খাদ্যাভ্যাস করালাম, সেই খাদ্যাভ্যাস করার পরে তার ওজন কমলো, তার মেটাবলিক সিনড্রোম ভালো হয়ে গেল, বা যেটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম বলা হয়, সেটা ভালো হয়ে গেল। তার যেই রক্ত পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা একজন মানুষের স্বাস্থ্যের অবস্থা ভালো কি খারাপ সেটা বিচার করি, সেই রক্ত পরীক্ষাগুলো দেখা গেল সবগুলোতেই ভালো আসছে। তো সেই অবস্থায় আমরা যদি শুধু মনে করি কি জানি বাবা 20 বছর পরে কি হবে, তো 20 বছর পরে যদি রক্তের পরীক্ষার এই যে যে মাত্রাগুলো, যে জিনিসগুলো থাকলে ভালো বলে আমরা বৈজ্ঞানিকভাবে বিশ্বাস করি মানি, সেই জিনিসগুলোর যদি পরিবর্তন না হয়, সেই জিনিসগুলো যদি খারাপের দিকে না যায়, তাহলে আগামীকাল তার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাবে কেন? আগামীকাল বা আগামী মাসে বা আগামী বছর যদি একই রকম খাদ্যাভ্যাস তিনি চালিয়ে যান, একই রকম তার যদি রক্ত পরীক্ষাতে একই রকম ফল আসে, তাহলে 5 বছর পরে সেটা চট করে খারাপ হয়ে যাবে কোন যুক্তিতে? এতে কোনো যুক্তি নেই আসলে। ভয় নিশ্চয়ই, আমরা ভবিষ্যতে কী হবে জানি না বলে ভয়, কিন্তু একটা হচ্ছে যে একটা জিনিস করার পরে শরীর সুস্থ হচ্ছে এবং তারপরে আপনারা ভয় পাচ্ছেন যে সামনে কী হতে পারে। আর অন্যটা হচ্ছে আপনারা যে অভ্যাসটাকে প্রমোট করার চেষ্টা করছেন, সেটা করে গত 50 বছরে প্রমাণ হয়ে গিয়েছে, মানে কোনো রকম সন্দেহ ছাড়া প্রমাণ হয়ে গিয়েছে যে এই অভ্যাস মানুষের শরীরের জন্য ভয়ঙ্কর। তারপরেও আপনারা সেটাই ধরে থাকতে চাইছেন কোনো প্রকার মানে প্রমাণ উপস্থাপন করা ছাড়া, যেটা আমার কাছে আমি কোনো যুক্তি খুঁজে পাই না। আচ্ছা, তারপরে এখন চলুন অন্য আরেকটি বিষয় নিয়ে কথা বলি। আপনারা যেহেতু দাবি করেন যে শর্করা খাওয়াটা অত্যন্ত জরুরি, আমি আপনাদেরকে একটা গবেষণাপত্র দেখাই। গবেষণাপত্রটা কোথায় গেল? ট্যাং 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 ট্যাং, এই তো সামনেই রয়েছে, আমি খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, এখানে ঠিকানা রয়েছে, আমি আমার ভিডিওটির তলায় ওই ঠিকানাটা দিয়ে দেবো যাতে করে আপনারা এই ডকুমেন্টটি দেখে নিতে পারেন। এটি একটি রিসার্চ পেপার, এই 2000 কত সালে করা, এটা 2012 সালে প্রকাশিত। 2012 সালে প্রকাশ করা এই গবেষণাটিতে এটি একটি রিভিউ গবেষণা, অর্থাৎ 2012 সাল অবধি কিটো ডায়েট ব্যবহার করে যে সমস্ত অসুখ বিসুখের চিকিৎসা করা হয়েছে তাদের উপর ভিত্তি করে একটি রিভিউ এখানে তারা তৈরি করেছেন। এবং সেই রিভিউতে তারা কয়েকটা জিনিস বলেছেন যেগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগলো। তো লেখকের নাম হচ্ছে কার্ল ই স্টাফস্টোর্ম, তো এবং জং এম রো, এই দুজনে মিলে এই আর্টিকেলটি প্রকাশ করেছেন। ডিপার্টমেন্ট অফ নিউরোলজি, ইউনিভার্সিটি অফ উইসকনসিন মেডিসিন, উইসকনসিন নাকি WI কোন অঙ্গরাজ্য জানি না, USA। তো ওনাদের করা গবেষণাতে ওনারা যেটা দাবি করেছেন সেটা হচ্ছে যে ওনারা যেই গবেষণাগুলোকে রিভিউ করেছেন তাদের মধ্যে তারা পেয়েছেন যে ডায়েটারি অ্যান্ড মেটাবলিক থেরাপিস হ্যাভ বিন অ্যাটেম্পটেড ইন আ ওয়াইড ভ্যারাইটি অফ নিউরোলজিক্যাল ডিজিজেস ইনক্লুডিং এপিলেপসি, হেডেক যেটাকে মাইগ্রেন বলি আমরা আবার, নিউরোট্রমা মাথায় আঘাত পাওয়া, আলজাইমার্স ডিজিজ আলজাইমার রোগ যেটা, পার্কিনসন্স ডিজিজ, স্লিপ ডিসঅর্ডার ঠিক মতন ঘুম না আসা, ব্রেইন ক্যান্সার, অটিজম, পেইন অ্যান্ড মাল্টিপল স্ক্লেরোসিস। এই রোগগুলো আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন যে এইগুলো অত্যন্ত 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 ভয়ঙ্কর রোগ। এই অসুখগুলো কারো হলে তার জীবন রীতিমতো মানে অকালে ঝরে যায়, ধ্বংস হয়ে যায়। এদের মধ্যে কেউ কেউ যদিও অসুস্থ হয়ে কিছুদিন বাঁচেন, কারণ এরা খুব বেশি দিন বাঁচেন না, কিছুদিন যদিও বাঁচেন, কিন্তু সেই সময়টা তাদের বেঁচে থাকাটাও মানে মৃতের থেকেও খারাপ অবস্থায় থাকে, কারণ তাদেরকে বিভিন্ন রকমের যন্ত্রণা ভোগ করে বাঁচতে হয়। তো তারা যেটা দাবি করেছেন এই গবেষণাপত্রে, তারা অনেকগুলো গবেষণাকে রিভিউ করে তারা বলেছেন যে তারা দেখছেন যে এই রোগগুলোর ক্ষেত্রে কিটোজেনিক খাদ্য অভ্যাস ব্যবহার করার পরে চমৎকার ফল পাওয়া যাচ্ছে। চমৎকার ফল মানে যেখানে আশা ছিলই না
সেখানে যদি নতুন আশা দেখা যায়। আর এই অসুখগুলোর বিশেষ করে এগুলোতে ঔষধে কাজ হয় না, এগুলোর বিরুদ্ধে আমাদের ঔষধ তেমন কিছু নেই। মানে কারো কারো ক্ষেত্রে কোনো কোনো ঔষধে কাজ করে, কিন্তু অধিকাংশের ক্ষেত্রেই ঔষধগুলোয় কাজ করে না। তো এই অবস্থাতে যদি কোনো সমাধান পাওয়া যায়, যে সমাধান বা ঔষধ ছাড়াই যদি এমন সমাধান পাওয়া যায়, তাহলে তো আরও ভালো কথা, যেটা কিনা তাদের এই সমস্যাগুলো থেকে বাঁচার সম্ভাবনা যেখানে রয়েছে। তো এই আর্টিকেলটি আমি ঠিকানা তো দিয়ে দেবো, আপনারা দয়া করে নিজেরাই পড়ে নেবেন, যেটাতে এই গবেষকরা দাবি করেছেন যে এই রোগগুলোর যে পথ, কী বলে, যে রোগ তৈরি হওয়ার যে পথ, সেটা দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় যে কিটো ডায়েট দিয়ে তাদের উপকার হবার কথা। এবং তারপরে গবেষণাতে যেটা দেখা গেল, মানে কিটো ডায়েটে তাদের উপকার আসলে হয় কি না, তার উপর ভিত্তি করে যে পরীক্ষাগুলো করা হয়েছে, তাতেও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে উপকার হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই লোকের উপকার হচ্ছে। তো এবং তার কারণটা কি, সে সম্পর্কে, এটা কি কিটো ডায়েট করার কারণেই হচ্ছে নাকি অন্য কোনো কারণ, এখন সে সম্পর্কে ওনারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে কিটোন যে জিনিসটা, কিটোন বডি বা বিটা হাইড্রক্সি বিউটারেট অথবা অ্যাসিটো অ্যাসিটেট, তো অ্যাসিটোন তো আরেকটা রয়েছে যেটা আমাদের আসলে নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে আসে, তো সেটা বিশেষ কাজ করে না, কিন্তু অ্যাসিটো অ্যাসিটেট এবং বিটা হাইড্রক্সি বিউটারেট, এই দুটো যে কিটোন বডি আছে, কিটোনের দুটো টাইপ, এই দুটো কিন্তু আমাদের দেহের, বিশেষ করে আমাদের নিউরন, স্নায়ুর যে নিউরন কোষগুলো, তাদের স্বাস্থ্য রক্ষা করার জন্যে, তাদেরকে কোনোরকম ক্ষত হতে রক্ষা করার জন্যে এই কিটোনটা চমৎকার সাহায্য করে। এটা তাদের এই গবেষণায় তারা পরিষ্কার বলেছেন, মানে তারা যতগুলো গবেষণা রিভিউ করেছেন তার উপর ভিত্তি করে তারা সেই সিদ্ধান্ত দিচ্ছেন। তো সেটা গেল 1 নম্বর। আর 2 নম্বর যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই বিশেষ করে, কারণ আপনারা বলেন যে খাবারের 50% শর্করা না থাকলে কি করে হবে, 40% শর্করা না থাকলে কি করে হবে, কিন্তু সেটা থেকে আমরা জানি যে এই পরিমাণ শর্করা প্রতিদিন খেলে ডায়াবেটিস রোগ থেকে কেউ কখনো সারে না, কেউই বেরিয়ে আসতে পারে না। ধীরে ধীরে ইনসুলিন নিতে হয় এবং তাতে তাদের স্বাস্থ্যের 12টা বাজে। তো এইখানে তিনি এই গবেষকরা যে তথ্যটি দিলেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেটা বললেন যে এই অ্যাপ্রোচ, এই যে কিটোজেনিক ডায়েট করানোর দ্বিতীয় যে কারণটা, সেটা আমি আপনাদেরকে পড়ি ইংরেজিতে, আশা করি আপনারা বুঝতে পারবেন। দ্য সেকেন্ড মেজর বায়োকেমিক্যাল ফিচার অফ দি কিটোজেনিক ডায়েট ইজ দ্য ডিক্রিজ ইন গ্লাইকোলিটিক ফ্লাক্স. Reduction of glycolysis is an essential feature of calorie restriction, which has been shown to suppress seizure, epilepsy seizure সেটা, as well as prolong the lifespan of numerous species including primates. তার মানে আমাদের লাইফ স্প্যান লম্বা করতেও, যদি রক্তে চিনির এই ওঠানামাটা বেশি না হয়, তাহলে সেটা সাহায্য করে। While the link between calorie restriction and keto diet mechanisms remain controversial, ক্যালোরি রেস্ট্রিকশনের সঙ্গে কিটো ডায়েট করার বা কিটো ডায়েটের যে মেকানিজম, সেইটা কী করে হচ্ছে সেটা যে যদিও কন্ট্রোভার্সিয়াল কিছু রয়েছে, একজন আরেকজনের সঙ্গে, বিজ্ঞানীরা একজন আরেকজনের সঙ্গে হয়তো সেটা নিয়ে দ্বিমত পোষণ করেন। It is clear that both treatments result in reduction of blood glucose, likely involving reduced glycolytic flux. তো তারা যেটা বললেন সেটা হচ্ছে যে তাহলে এই ডায়েট স্ট্র্যাটেজিতে, এই ডায়েট ব্যবহার করলে যেই ব্যাপারটা নিশ্চিতভাবেই হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের রক্ত থেকে চিনির পরিমাণ কমে যাচ্ছে। এখন সেটা আপনি ক্যালোরি কমিয়ে করতে পারেন, সেটা আপনি কিটোজেনিক খাদ্যাভ্যাস করে করতে পারেন, দুটো করেই আপনি রক্ত থেকে চিনির পরিমাণ কমিয়ে নিতে পারেন। রক্ত থেকে চিনির পরিমাণ কমিয়ে নিলে দেখা যাচ্ছে যে রক্তে চিনির যে আপ অ্যান্ড ডাউন, ওঠানামাটা আর আগের মতন হয় না। আর যদি সেটা না হয়, তাহলে দেখা যাচ্ছে এই লোকগুলোর, এই মানুষগুলোর স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো হয়ে যায়। ঠিক সেই কথাটাই আমি আমার চ্যানেলে কিন্তু বহুদিন থেকে সেই কথাই আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, বা আপনাদেরকে এই কথাটার দিকেই ডেকে আনার চেষ্টা করছি, যে গবেষণা থেকে পরিষ্কার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে রক্তে চিনির পরিমাণটা যদি ওঠানামা করা বন্ধ করে, যেটা কিনা বন্ধ করা সম্ভব একমাত্র যদি আমরা শর্করা জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিই বা বন্ধ করে দিই। কারণ আপনি আপনার রক্তে যেখানে সারা দেহে মাত্র 1 চা চামচ পরিমাণ চিনি থাকার কথা, সেখানে যদি 20 চা চামচের সমান চিনি ঢুকিয়ে দেন, তাহলে চিনির মাত্রা বাড়ল।
আবার খানিক পরে আস্তে 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 সেটা কমে আবার নিচে আসবে, আপনি পরের বেলাতে আবার খেয়ে 20 চামচ চিনি চিনি আবার দেবেন। এই প্রথমবারের 20 চামচ শেষ হওয়ার আগেই আপনি দ্বিতীয় 20 চামচ দিয়ে দেখা যাবে যে 30, 25, 40 মাত্রায় চিনি তুলে ফেলেছেন। তো সেটা তাহলে বোঝা যাচ্ছে যে গ্লাইকোলিটিক ফ্লাক্সটা খুব বেশি হবে, আপ অ্যান্ড ডাউনটা খুব বেশি হবে, আর যেটাকেই তারা বলছেন ক্ষতিকর, এটাই আমাদের স্বাস্থ্যের ক্ষতি করছেন। তো যাই হোক, আমি এই জায়গাটুকু শুধু আপনাদেরকে পড়ে শোনাতে চাইছিলাম এই জন্য যে যদি কেউ এই গবেষণাটি পড়তে না চান, পড়ার সময় যদি না থাকে, তাহলেও আপনারা দেখুন যে বৈজ্ঞানিক গবেষণাতে তারা পরিষ্কার বলছেন যে রক্তে চিনির এই ওঠানামা যদি বন্ধ করানো যায় তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকে। এবং শুধু একটা অসুখ নয়, এখানে তারা প্রত্যেকটা ক্ষেত্রেই উদাহরণ দিয়েছেন। কিটোজেনিক ডায়েট ইন এপিলেপসি, সেটা তো আপনারা সবাই বিশ্বাস করেন, সবাই মানেনও, সবাই সেটার কথা বলেন খুব করে যে এপিলেপসি চিকিৎসা করতে গিয়েই তো কিটোজেনিক ডায়েটের উদ্ভাবনা, যেটি সত্যি কথা। কিন্তু এরপরে এই এইজিংয়ের ক্ষেত্রে কিটোজেনিক ডায়েট, তার ফল এখানে তারা দেখেছেন আলজাইমার্স ডিজিজ, তারপরে পার্কিনসন্স ডিজিজ, তারপরে এখানে আছে অ্যামিওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, যেটা কিনা ভয়ঙ্কর একটি অসুখ, যে অসুখে মানুষ তো মারা যাবেই এবং খুব অল্প সময়ের মধ্যে মারা যায়। তো এবং এটা খুব কষ্টের ব্যাপার এই জন্যে যে মানুষটার ব্রেইন পুরোপুরি কাজ করে, ব্রেইন সাংঘাতিক রকমভাবে সক্রিয়, কিন্তু তার দেহের যে মোটর নিউরন, যে এই স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে যে গিয়েছে, সেটা ধীরে ধীরে বিকল হয়ে পড়ে। সুতরাং দেহ আর তার মস্তিষ্কের সিগন্যাল মতন চলে না, কথা মতন চলে না। তো তারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে, তারা শুনতে পাচ্ছেন কি হচ্ছে, তারা বুঝতে পাচ্ছেন কি হচ্ছে, কিন্তু তাদের কিছু করার থাকে না। এবং এক সময় এই লোকগুলোর ফুসফুস কাজ করা বন্ধ করে দেয়, কারণ আমরা যদিও সক্রিয়ভাবে ফুসফুসকে চালাই না, কিন্তু ফুসফুস চলছে আমাদের মস্তিষ্কের নির্দেশনা পেয়ে। যদি মস্তিষ্কের সঙ্গে আমাদের হৃৎপিণ্ডের তারপরে ফুসফুসের সমন্বয় না থাকে, তাহলে ওই যে আমাদের ডায়াফ্রাম, যেটা বুকের এখানে যেটা রয়েছে, বুকের মাঝখানে যে একটা পর্দা, যে পর্দাটা ওই পাকস্থলী এবং এর উপরের অংশগুলোকে দুই ভাগ করে আর কি, পৃথক করে দেয়, ওই ডায়াফ্রামটা আমাদের এই মস্তিষ্কের নির্দেশ মতন একবার এইদিকে যায় একবার ওইদিকে যায়। তো তারই ফল হিসেবে কিন্তু আমাদের ফুসফুস আমাদের কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই একবার ফোলে একবার চাপে, একবার ফোলে একবার চাপে। এখন এই অসুখটাতে, এই অ্যামিওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, এটা যদি কারো হয়, যখন অবস্থা তার খুব খারাপ হয়ে যায়, তখন এই আমাদের যে ডায়াফ্রাম, এখানকার যে ডায়াফ্রাম, সেটা আর এই ওঠানামাটা করে না, কারণ মস্তিষ্ক থেকে সে এই সংকেত পায় না। ফলে এই লোকগুলো তাদের শ্বাস বন্ধ হয়ে তারা মারা যায়। অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর রোগ। তারপরে ক্যান্সার, বিভিন্ন রকমের ক্যান্সার, মস্তিষ্কের ক্যান্সার, দেহের বিভিন্ন অংশের ক্যান্সার। ক্যান্সার সম্পর্কে যে পুরনো ধারণাগুলো ছিল, আশা করি আপনারা ডক্টর টমাস সিফ্রিডের লেকচার দেখে বুঝেছেন যে সেই ধারণাটি আসলে অত্যন্তই ভুল ধারণা। বরং ডক্টর সিফ্রিড যে নতুন তত্ত্ব দিচ্ছেন, সেই তত্ত্বটাই ক্যান্সার রোগের যে মূল কারণ ব্যাখ্যা করতে আরও অনেক বেশি সফল, এবং এইটাই খুব সম্ভবত সঠিক কারণ। আর কিটোজেনিক খাদ্য অভ্যাস যদি কেউ করে, তাহলে তার দেহে এমন অবস্থা তৈরি হবে যাতে ক্যান্সার হওয়ার কারণই থাকবে না, ক্যান্সার হওয়ার কারণ থাকবে না। তো যাই হোক, অনেকগুলো পরীক্ষা করে অলরেডি দেখা হয়েছে, সফল হওয়া গিয়েছে, আবার দু একখানা পরীক্ষাতে সফলতা আসেনি। তো সেই বিষয়গুলো নিয়ে এখনও কাজ চলছে। কিন্তু যদি ধরুন কিটোজেনিক ডায়েট করে 50 জনের মধ্যে 5 জনের 10 জনের যদি উপকার হয়, অবশ্যই সেটা আমাদের চেষ্টা করা উচিত। আর কিটোজেনিক ডায়েট তারা বলছেন যে যত আগে করা যায়, যেহেতু এটা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং রোগীকে আমরা না খাইয়ে মেরে ফেলছি না, রোগীকে শুধু খাবারটা একটু পরিবর্তন করে দেওয়া, যেহেতু সেভাবে করে রোগী খাওয়া দাওয়া করছে, তাতে ওনারা দাবি করছেন যে ঔষধ দিয়ে ট্রিটমেন্ট করার আগেই কিটোজেনিক খাদ্যাভ্যাস শুরু করে দেওয়াটা ভালো। তাহলে তাদের ক্ষতির সম্ভাবনা কমবে। কারো কারো ক্ষেত্রে এই পরিবর্তনের কারণেই হয়তো ক্যান্সার ভালো হয়েও যেতে পারে। তারপরে স্ট্রোক, তাতে কিটোজেনিক খাদ্যাভ্যাসের প্রভাব রয়েছে। মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, মাইটোকন্ড্রিয়া যেই সমস্ত অসুখে মাইটোকন্ড্রিয়া গণ্ডগোল লেগে যায়, সেগুলোর ক্ষেত্রে কিটোজেনিক খাদ্যাভ্যাস চমৎকারভাবে সাহায্য করতে পারে। ব্রেন ট্রমা, মাথায় আঘাত লাগার কারণে যে ব্রেনে ট্রমা হয়, তার ক্ষেত্রে কিটোজেনিক ডায়েট সাহায্য করতে পারে।
তারপরে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এইগুলোর ক্ষেত্রে কিটো ডায়েট করলে উপকার হতে পারে। এবং আপনারা যদি এই ডক্টর নাম কি ডেভিড আনউইনের লেকচার দেখেন তাহলে তিনি প্রমাণও হাজির করেছেন। শুধু তিনি নন, ডক্টর জর্জিয়া ইড, যিনি হার্ভার্ডের পাবলিক স্কুল অফ হেলথ থেকে পাশ করেছিলেন, তিনি একজন সাইকিয়াট্রিস্ট। তো তিনি এই কিটোজেনিক খাদ্যাভ্যাস ব্যবহার করে তার রোগীদেরকে চিকিৎসা করছেন। বা কিটোজেনিক খাদ্যাভ্যাস না বলে বলবো যে তাদের খাবার থেকে শর্করা সরিয়ে তাদেরকে বেশি করে পুষ্টিকর এই মানে প্রাণীজ খাবার, মাংস, মাছ, এগুলো বেশি করে খাইয়ে তার অনেক রোগী ভালো হয়ে যাচ্ছে শুধু এই করে, কোনো ঔষধ ছাড়া। আর যারা ওষুধ খাচ্ছিল তাদের ঔষধ কমিয়ে নিতে পারছেন তারা। ডায়াবেটিস রোগ তো কমে যায়, ওষুধ খেতে হয় না, সেটা আপনারা জানেন। তো সেটাকে অনেকে যদি বলেন যে এটা খারাপ, কিন্তু কেন খারাপ বুঝিয়ে বলেন না, দয়া করে সেটা বুঝিয়ে বলবেন। কিটোজেনিক ডায়েট ইন অটিজম রোগের ক্ষেত্রে এটা ব্যবহৃত হতে পারে। মাইগ্রেনের ক্ষেত্রে কিটোজেনিক ডায়েট চমৎকার ফল দেয়। তো সব মিলিয়ে ওনারা এই আর্টিকেলটা যদি আপনারা পড়ে দেখেন, ওনাদের রিভিউটা, এটা পাবলিকলি অ্যাভেলেবল, আপনারা কোনো রকম পয়সা টয়সা লাগবে না, আমি আমার ভিডিওর তলায় এটাকে দিয়ে দেবো। তো এই যদি জিনিসটা পড়েন তাহলে আপনারা কিটোজেনিক ডায়েট করার যে বৈজ্ঞানিক ভিত্তি সেটা খানিকটা শিখবেন। আর সেটা শিখলে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে অভ্যাসটাকে প্রমোট করছেন সেটা আসলে মানে এইভাবে এটাকে প্রমোট করার মানে নেই। অনেক যাদের শরীরে কোনো ঝামেলা এখনও হয়নি তারা এই খাদ্যাভ্যাস করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু যাদের ডায়াবেটিসে ধরে গিয়েছে, যারা প্রি ডায়াবেটিক, অথবা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের কোনো সিমটম আছে, উচ্চ রক্তচাপ বা রক্তে ট্রাইগ্লিসারাইড বেশি, এইচডিএল কম, এই সমস্যাগুলো যাদেরই হয়ে গিয়েছে, বেশি মোটা, তারপরে হরমোন ঠিক মতন কাজ করছে না, মেয়েদের ক্ষেত্রে পিকোস যে পিসিওএস সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে, ছেলেদের চুল পড়ে যাচ্ছে সামনে থেকে অল্প বয়সে, এইগুলো যদি দেখেন, ইরেকটাইল ডিসফাংশন, ধ্বজভঙ্গ রোগ যেটাকে বলে, তারা বিয়ের পরে স্ত্রীর সঙ্গে মেলামেশা ঠিক মতন করতে পারছেন না। তো এই অসুখগুলোর সবগুলোকে যদি আপনারা দেখেন যে যেগুলোর উপরে এই শর্করা কমিয়ে দেওয়াটা একটা বিশাল প্রভাব আছে, তখন ডায়েটিশিয়ান হিসেবে, ডাক্তার হিসেবে আমার মনে হয় আপনাদের কিটোজেনিক খাদ্যাভ্যাসের বিরুদ্ধে কোনো যুক্তি থাকবে না। কেউ যদি করতে না চায় ভালো কথা, কিন্তু আপনাদের উচিত ডায়েটিশিয়ান হিসেবে, নিউট্রিশনিস্ট হিসেবে আপনাদের উচিত জেনে তথ্যটা তাদের সামনে উপস্থাপন করা, তারপরে তারা চুজ করবেন। রোগী অবশ্যই তাদের নিজের পছন্দ করার অধিকার রয়েছে, তিনি যেটা করতে চান তিনি সেটা করবেন, কিন্তু আপনাদের উচিত সেটা সামনে তাদের দেওয়া। কিন্তু এই মুহূর্তে আপনারা অনেকে যেটা করছেন, যে কারণে আমি আপনাদের অনেকের উপর আসলে মাঝে মাঝে খুব বিরক্ত হই, সেটা হচ্ছে যে আপনাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেটাকে ব্যবহার করে দাবি করছেন আপনারা পুরো বিষয়টাই বোঝেন, যদিও কিটোজেনিক খাদ্যাভ্যাস বিষয়টা আপনারা আসলে বোঝেন না। আর এ সম্পর্কে লেখাপড়া আপনারা করেননি, 6 মাস ধরে এই নিয়ে লেখাপড়া আপনি করেননি। তো যেটা আমি আবার গত 6 মাস লাগেনি, আমার আরও বেশি কম সময় লেগেছে, কারণ আমি সকাল সন্ধ্যা এই পড়ছিলাম, কারণ কোর্সটা তাড়াতাড়ি শেষ করে এই সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। তো যাই হোক, কিন্তু কোর্সটাকে দেয়া হয় 6 মাস ব্যাপী কোর্স। তো তো আমি আপনাদেরকে যেটা অনুরোধ করবো সেটা হচ্ছে যে না জেনে বিরোধিতা করবেন না। না জেনে বলতে পারেন যে আমি জানি না, কিন্তু না জেনে বলা যে না এটা খারাপ, সেটা তো আসলে ভুল, সেটা মহা ভুল। আর আপনার এই কথা শুনে যদি একটা মানুষ এই ডায়েট সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে যান, তাহলে তার একটা অসুখ থেকে হয়তো তিনি আর কোনো দিন বাঁচতে পারবেন না, এই শুধু এই একটা ভুলের কারণে। তখন দায়িত্বটা তো আপনার কাঁধে পড়লো, তাই না? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, আমরা এই ডায়েটের ব্যাপারে কখনোই কাউকে জোর করে তো কিছু করতে পারি না, প্রত্যেকেই তাদের নিজেদের ইচ্ছে মতন করবেন। আমাদের কাজ হচ্ছে শুধু ভালো খারাপ দুই দিকটাই উপস্থাপন করা। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা ডায়েটিশিয়ান এবং যারা পুষ্টি ডাক্তার যারা রয়েছেন, তাদেরকে অনুরোধ করব যে যে বিষয়টা সম্পর্কে আপনি জানেন না সেই বিষয়টা সম্পর্কে বলুন যে আমি জানি না, কিন্তু দয়া করে এর বিরোধিতা করবেন না না জেনে। আপনার কাছে কি মনে হয়, কারণ অনেক বড় বড় ডাক্তারদেরকেও দেখছি তারা এমনভাবে কমেন্ট করছেন যে তাদের যেটা মনে হয় তারা ভাবছেন সেটাই ঠিক, কিন্তু সেটা কিন্তু মানে সেটা যে ঠিক হবেই তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কারণ তারা সেটা পরীক্ষা করে দেখেননি, সেটা তারা 50,000 লোকের উপরে 20,000 লোকের উপরে পরীক্ষা করেননি। তো সাধারণ আমাদের যে খাদ্য অভ্যাস, সেইটাই যে কারো একটা নির্দিষ্ট সংখ্যক লোকের উপরে পরীক্ষা করে আমরা জেনেছি তা কিন্তু নয়, অথচ আপনারা সেটাকে প্রমোট করেন।
এটা আমরা বহুদিন থেকে বলে এসেছি, কিন্তু গত 50 বছরের হিস্ট্রি দেখলে আমরা দেখি যে এই খাদ্য অভ্যাসে আমাদের স্বাস্থ্যের 12টা বেজেছে। তো এই অবস্থাতে এই খাদ্যাভ্যাসকে আরও প্রমোট করার কোনো যুক্তি নেই। আর সবথেকে বড় কথা যে না জেনে প্রমোট করা বা বিরোধিতা করা কোনোটারই কোনো যুক্তি নেই। আপনি যদি এই বিষয়ে বিশেষজ্ঞ হন তাহলে আপনি এর বিরোধিতা করতে পারেন, কিন্তু যদি এই বিষয় সম্পর্কে আপনি না হন, বিশেষজ্ঞ না হন, তাহলে এর পক্ষে বিপক্ষে কোনোটাই আপনার বলার অধিকার নেই। যদিও আপনি পাশ করা ডায়েটিশিয়ান, যদিও আপনি পাশ করা পুষ্টিবিদ বা ডাক্তার। তো যাই হোক, এর আগে আমি আসলে আপনাদের বিরোধিতা করে ভিডিও করেছি এবং প্রচণ্ড আসলে বিরক্ত হয়ে সেটা করেছি, কারণ আমি যত দূর জানি তাতে বুঝতে পারছি যে আপনারা যা করছেন সেটা মানুষের ক্ষতি। তো তখন আপনাদের উপরে মহাবিরক্ত হয়েছি, অস্বীকার করব না। কিন্তু ভেবে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আসলে আপনাদেরও উদ্দেশ্য মানুষের ভালো করা, আর আমারও উদ্দেশ্য মানুষের ভালো করা। তার মানে আমরা দুইজন আসলে একই দলে। তো এই অবস্থাতে আমাদের দুজনের মধ্যে এই ধাক্কাধাক্কি মারামারি থাকলে আমরা মানুষের উপকারে বিশেষ একজন আরেকজনকে সাহায্য করতে পারছি না। তো সেজন্যে আমার মনে হলো যে আমার অবস্থান চেঞ্জ করা দরকার, আমার অবস্থান পরিবর্তন করা দরকার। আমি বরং এখন থেকে আপনাদের দল করব, যাতে করে আমি ভাই বোন হিসেবে কথা বলতে পারি, আপনি আমার কাছ থেকে কিছু শিখতে পারেন, আমি আপনার কাছ থেকে কিছু শিখতে পারি, এবং এই শিক্ষা ব্যবহার করে আমরা সাধারণ মানুষের সাহায্য করতে পারি, সাধারণ মানুষের উপকার করতে পারি। তো যাই হোক, আশা করছি আমার আজকের এই ভিডিও থেকে আপনারা মানে আমি আগে যে আপনাদের বিরোধিতা করেছি, গালাগাল করেছি, আমাকে ক্ষমা করবেন। আর কিটোজেনিক খাদ্যাভ্যাস সম্পর্কে আমি কোর্স কমপ্লিট করে ফেলেছি। এই সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি নিজে সমস্ত যে বুঝিয়ে দিতে পারবো তা না, বা সেই দাবি করব না, কিন্তু এই সম্পর্কিত যে তথ্য আমার জানা আছে, যদি কোনো গবেষণা, কারণ এই পয়সা দিয়ে আমি তো এই ট্রেনিং কোর্সের অংশ নিয়েছি, সুতরাং সেখান থেকে অনেক মেটেরিয়াল আমাকে দেয়া হয়েছে, যেটা বিনা পয়সায় সবাইকে দেয়া হবে না। তো সেই তথ্য থেকে আমি আপনাদেরকে অনেক তথ্য শেয়ার করতে পারবো, আমি আপনাদেরকে শিখে আপনাদেরকে বলতে পারবো, যদিও জিনিসটা পুরোপুরি দিয়ে দিতে পারবো না, বা যে জিনিসগুলো সাধারণ মানুষের জন্য এমনিতেই খোলা রয়েছে, যেমন আজকের গবেষণাটার তথ্য আপনাদেরকে দিলাম, ঠিক ওই রকম গবেষণার কিছু তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো, যেগুলো পড়লে আপনারা নিজেরাই শিখে নিতে পারবেন। তারপরে এই নিয়ে কি বলে যে ভেবেচিন্তে সঠিক তথ্য মানুষের সামনে দিতে পারবেন। আপনাদের লক্ষ লক্ষ মানুষ আপনাদেরকে অনুসরণ করেন, আপনাদের একটা কথার ওজন অনেক বেশি। একটা কথা মানে অনেক মানুষের অনেক উপকার করতে পারে, আবার অনেক মানুষের অনেক ক্ষতি করতে পারে। আর জেনে শুনে আমার মনে হয় যে আপনাদের এমন কিছু বলা উচিত নয়, না একটু ঘুরিয়ে বলি, মানে না জেনে প্রথমত কোনো কিছুর পক্ষ বা বিপক্ষ নেওয়া উচিত নয়, কারণ তাতে আমাদের অনেকের ক্ষতি হবে। আর বিশেষ করে আমাদের শুধু বাংলাদেশ কেন, সব জায়গাতেই হয় আসলে, এটা শুধু আমাদের দেশে বিশেষ করে বলবো না। দেখবেন যে মানসিকতাটা হচ্ছে যে সবাই, কেউ নিজে তো আর পরীক্ষা করে দেখেন না, তথ্য খোঁজ করে দেখেন না। আপনি যেটা বললেন, যিনি আপনার ফলোয়ার, তিনি চোখ বন্ধ করে সেটা নিয়ে দৌড়তে শুরু করলেন। যদি তার বিরুদ্ধে কেউ বলে, তার সঙ্গে মারামারি শুরু করে দিলেন, যদিও তিনি জানেন না যে আপনি কথাটা বলেছেন আপনার ব্যক্তিগত ধারণা থেকে, যার বৈজ্ঞানিক কোনো মূল্য নেই। তো তাতে আশা করি বুঝতে পারছেন যে ঝুঁকিটা কত বাড়ছে। তো যাই হোক, তো সবশেষে অনুরোধ করব আপনাদেরকে যে আপনাদের অনেক ফলোয়িং রয়েছে এবং আপনারা কিটোজেনিক খাদ্যাভ্যাস সম্পর্কে আমার মতন ট্রেন্ড না। তো আমার সঙ্গে কাজ করুন, একত্রে কাজ করুন। আমি পয়সা কিছু চাচ্ছি না, আপনার যে অডিয়েন্স যারা রয়েছে তাদেরকেও ছিনিয়ে নিতে চাচ্ছি না। আপনাদের জানার যা দরকার বা কোনো প্রশ্ন থাকলে, কোনো বিতর্ক থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা নিজেরা কথা বলে নেব, কথা বলে নিয়ে নিজেদের কাছ থেকে শিখব, এবং তারপরে আপনি আপনার অডিয়েন্সকে গিয়ে বলবেন, আমি আমার অডিয়েন্সকে গিয়ে বলবো। এইভাবে আমরা সকলেই শিখে এগিয়ে যাব। আমরা দুই পক্ষ থেকে একজন আরেকজনের কাছ থেকে শিখে এগিয়ে যাব, মারামারি করার পরিবর্তে গলাগলি ধরে এগোবো। তো সেই হচ্ছে আমার প্রস্তাব।
আপনাদের সেই প্রস্তাব ভালো লাগে কিনা ভেবে দেখবেন। তো আজকে এ পর্যন্তই। আর আমার অডিয়েন্স আপনারা যারা রয়েছেন, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, আমাকে ফলো করেন, তাদেরকে অনুরোধ করব, তারা যদি কারোর সঙ্গে যদি আপনাদের পরিচয় থাকে, কোনো পুষ্টিবিদের সঙ্গে যদি আপনার পরিচয় থাকে, কোনো ডাক্তারের সঙ্গে যদি আপনার পরিচয় থাকে, কারণ আপনি যদি কারো রোগী হন, তাকে গিয়ে আবার বলতে পারবেন না, তিনি আবার আপনার কথা শুনবেন না। কিন্তু আপনার সঙ্গে যদি ব্যক্তিগতভাবে আপনার আত্মীয় স্বজন কেউ থাকে, তাহলে তাদেরকে আমার এই ভিডিওটি যদি একটু শেয়ার করে দেন, তাহলে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করলে আমরা একত্রে কাজ করে আমি যতটুকু জানি সেই তথ্যটা তাদেরকে দিয়ে দিতে পারলে তারা আপনাদের সেবায় আরও বেশি উপযুক্ত হবেন, আরও বেশি যোগ্য হবেন, এবং আপনাদের সেবায় তারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন। তো সেটা আপনারা করবেন এই আশা রাখছি। তো সেই আশা রেখে আজকে এইখানে শেষ করি, অনেক লম্বা হয়ে গেল, আশা করছি ক্ষমা করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ভিন্ন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো আজকে এখানেই বিদায়।